মাওলানা ভাসানী সাহেব বলেছিলেন, পিন্ডির জিঞ্জির ভেঙেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়। সেই মহান মুক্তিযুদ্ধকালীন সময় তার পূর্বকালীন রাজনৈতিক প্রেক্ষাপট, পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট, সেগুলো বিবেচনা করে সেই সময়ের একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ তখন যা বলে গিয়েছিলেন, আজকে স্বাধীনতার ৫৪ বছর পরে আমরা তা হারে হারে টের পাচ্ছি। আমরা ২০১৮ সাল থেকে যখন এই প্রতিবাদী তরুণদের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে জন্ম, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন এই তরুণরা প্রতিবাদ মুখর, তখনই আমরা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল করেছিলাম, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। এক সময় এদেশের বঞ্চিত, নির্যাতিত, স্বাধীনতা কামী মানুষেরা মিছিল করতেন, পিন্ডি না ঢাকা। এখন এদেশের তরুণ প্রতিবাদী যুবকেরা, রাজনৈতিক সচেতন যুবকেরা, তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে, প্রতিবাদ করে, দিল্লি না ঢাকা। সংগ্রামী উপস্থিতি, লেন্দুব দর্জি, যিনি সিকিমকে ভারতের হাতে তুলে দিয়েছেন লোভ লালসার কারণে, এখন তিনি আফসোস করেন, এক সময় আমি ভারত গেলে আমার জন্য লাল গালিচা বিছিয়ে দেওয়া হবে, আর এখন আমি ভারতে গেলে আমি দ্বিতীয় সারির নেতাদের সাথে সাক্ষাৎ করতেও আমার কয়েক মাস লেগে যায়। আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন ভারতে গেলেন, আমরা দেখলাম ভারতীয় কিছু জাতীয় গণমাধ্যমে তাকে অ্যাড্রেস করা হলো, কি মন্ত্রী, কি মন্ত্রী। ওই হয় না যে কারো মেয়েকে কারো ছেলের সাথে বিয়ে দিবে, তো বাসায় গেলে আগেই বলে, কি বলে, বৌমা। বিয়ের আগেই কি বলে, বৌমা। তো কি হতে যাচ্ছে সেটাকে বুঝতে পারছেন? আমরা কারো বৌমা হতে চাই না। সংগ্রামী উপস্থিতি, এই যে আমার দেশের নদীমাতৃক বাংলাদেশ, এদেশের মানুষের জীবন জীবিকা যার উপর নির্ভর করে, যদিও আসলে এই দুর্নীতিবাজদের জীবন জীবিকা এর উপর নির্ভর করে না। এদেশের ৯৭% দুঃখী দরিদ্র মানুষের জীবন জীবিকা যেই নদীর উপর নির্ভর করে, তাদের কৃষি যেই পানির উপর নির্ভর করে, সেই উত্তরবঙ্গের তিস্তা নদী ২০১১ সালে চুক্তি হলেও সেটি বাস্তবায়ন হয় না। অথচ গজল ডোবায় তারা আবার খাল খুঁড়ছে, যেটুকু পানীয় চুয়ে চুয়ে আসে সেটুকু পানীয় যেন আর না আসে। আপনি তো সবই দিয়ে দিলেন, কিন্তু কিছুই তো পেলেন না। করিডোর দিলেন, ট্রানজিট দিলেন, বন্দরগুলো দিয়ে দিলেন, ব্যবসাগুলো দিয়ে দিলেন এদেশে, বিনিময়ে আমরা কি পেলাম, কি পেয়েছি? ভুটান, নেপাল, বাংলাদেশ থেকে সেই যে চিকেন নেক দিয়ে যদি আমাদের যাওয়ার সুযোগ দেওয়া হতো, তাহলে আমরা ভুটান, নেপালে যেতে পারতাম। তাদের সাথে আমাদের বাণিজ্যিক, কূটনৈতিক সম্পর্ক, আমাদের অর্থনৈতিক সম্পর্কের অগ্রগতি হতো। কিন্তু সেই চিকেন নেক দিয়ে তারা আমাদেরকে তো যাওয়ার সুযোগ দিচ্ছেই না, বরং তারাও তাদের যে ভারতের পূর্ব উত্তর সংযোগ, সেই সংযোগটি তারা সেদিক দিয়ে অনিরাপদ মনে করে তারা এখন বাংলাদেশের বুক ভেদ করে রেল লাইন নিয়ে যাবে, ভুটানের দিক দিয়ে রেল লাইন নিয়ে যাবে। আরে ভাই, আমাদের এই দেশের আমরা যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি আছি, এই দেশের মানুষ আমরা যারা আছি, আমাদের এই বিষয়টি নিয়ে কথা বলা উচিত। যেখানে ভারত তার নিজের ভূমি শিলিগুড়ি যে করিডোর, সেটি দিয়ে তারা পূর্ব থেকে উত্তরে যাচ্ছে না, তারা ভাবছে তাদের নিরাপত্তার সংকট, নিজেদের ভূখণ্ডের উপর দিয়ে যেতে ভয় পাচ্ছে। সেখানে আমরা আমাদের কলিজা ছিঁড়ে দিচ্ছি যে যাও, আমার কলিজার ভিতর দিয়ে তুমি তোমার যাতায়াত পথ নিয়ে যাও। এটি আসলে কখন হতে পারে এরকম একটি পরিস্থিতি?
যখন কারো কোনো উপায় থাকে না। আমরা এদেশে 18 কোটি মানুষ এখন জানি এই সরকার তারা ক্ষমতায় থাকার জন্য এখানেও কাজ নেই যা তারা করছে না। আমি একটি গল্পের মাধ্যমে বলতে চাই, আপনারা এখনো টিভি সিনেমায় দেখবেন যে আগের যে সিনেমাগুলো দেখায় যে ওই যে আপনার সমুদ্রে মাছ মারতে যায় অথবা ফসল ফলায় ধান চাষ করে, তারা ওই যারা মহাজনরা টাকা দিত ওই জমির দলিল নিয়ে টিপসই দিয়ে তাদেরকে টাকা দিত এবং একটা পর্যায়ে সেই টাকার সুদ তো শোধ করতে পারতেছে না, বলতো তোমার বউয়ের বালা আইনা দাও, দিত। বলতো তোমার ওই জমিটা দাও, দিত। তোমার গোয়ালের গরু আইনা দাও, তাও দিত। বলতো তোমার ভিটামাটি দিয়ে দাও, দিত। শেষে কি বলতো জানেন? শেষে কি বলতো দেখেন নাই টিভিতে? শেষে বলে তোমার বউটা দিয়ে দাও। আমরা এইরকম একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছি, আমাদের এখন ইজ্জত সম্মানের বিষয়, আমাদের এখন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার হুমকি এসে দাঁড়িয়েছে। আমাদের শহীদের তাজা রক্তের বিনিময়ে যেই বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আজকে সারা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে ঘোষণা দিচ্ছে, আবারও যদি বুকে তাজা রক্ত ঢেলে দিতে হয় আমরা ঢেলে দিব। এই বাংলার 1 ইঞ্চি মাটিকেও আমরা ভারতের কোনো আগ্রাসনী কার্যক্রমে ব্যবহার হতে দিব না। এই বাংলার সবুজ শ্যামল বুক চিরে ভারতের কোনো ট্রেন চলবে না। আমাদের বন্ধুত্ব আছে বন্ধুত্বের জায়গায়, সুষম ন্যায্যতার জায়গায়। বন্ধুত্বের নামে কোন ধরনের পরকীয়া চলবে না, চলবে না। সংগ্রামী উপস্থিতি, আজকের ব্যানারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া হয়েছে। আমরা দেখেছি অনেক সাংবাদিক বন্ধুরা এটি শিরোনাম করেছেন, লাখ টাকার ছাগলে কোটি টাকার বাগান খেয়ে দিল। আমরা দেখছি যে বাংলাদেশে এখন কিয়ামত শুরু হয়ে গেছে। আমরা হাদিস কোরআনে পড়েছি যে যখন কিয়ামত আসবে, কিয়ামতের দিন সেই সংকটাপন্ন বিপর্যস্ত মহাদুর্যোগের সময় পিতা তার সন্তানকে চিনবেন না, সন্তান তার মাতাকে চিনবেন না। এখন আমরা দেখছি বাংলাদেশে এই দুর্নীতিবাজদের, এই সরকারে যাদেরকে দিয়ে এই বাংলাদেশটাকে অবৈধভাবে নিয়ন্ত্রণ করেছেন, এই সরকারের পালের হাতি ঘোড়া যারা ছিল তাদের এখন কিয়ামত শুরু হয়ে গেছে। তারা এখন তাদের সন্তানকে চিনে না। আবার দেখি যে মেয়ে কানাডা থেকে ভয়েস রেকর্ড দেয়, পত্রপত্রিকায় টেলিভিশনে আসে, মেয়ে নাকি তার বাবাকে চেনে না। এই যে কিয়ামত শুরু হয়ে গেছে, পাশার দান কিন্তু পাল্টে গেছে। আপনারা বলেছিলেন যে জাতীয় নির্বাচনের আগে যে কি করে, কিছুই তো হচ্ছে না, কিছু হচ্ছে কিনা একটু বুঝার চেষ্টা করুন। এই সরকার তার যে যুদ্ধের যে হাতি ঘোড়া, সেই হাতি ঘোড়াগুলোকে এখন কি করছে? কোরবানি দিচ্ছে। তাহলে বাকি যারা রয়েছে তাদের শিক্ষা হওয়া উচিত, শিক্ষা হওয়া উচিত। এই দেশের গরিব দুঃখী মানুষের টাকা মাইরে খাবেন, সেই টাকা আপনি হজম করতে পারবেন না। সেই টাকা আপনার পেটে থাকলে আপনার বউ আপনাকে চিনবে না, আপনার ছেলে আপনাকে চিনবে না, আপনি আপনার মেয়েকে চিনবেন না। তার মানে কোথায় গিয়ে জানাচ্ছে আপনাদের কিয়ামত শুরু হয়ে গেছে এই বাংলাদেশে। সবাই সাবধান, সাবধান। ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে ঢাকা মহানগর দক্ষিণ গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দদের আজকের এইরকম একটি সমাবেশ আয়োজন করার জন্য আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তরুণ ছাত্রদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ অব্যাহত থাকবে। আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা দেখেছেন এই সময়ে এই বাংলাদেশে 2018 সালে যেই তরুণরা এই নুরুল হক নূর, রাশেদ খান, হাসান আল মামুনদের নেতৃত্বে এই কোটা ব্যবস্থার সংস্কার করেছিলেন,
আপনারা দেখেছেন তখন ছাত্রদের উপরে কত নির্যাতন চালানো হয়েছে, কত নিপীড়ন চালানো হয়েছে, কত হামলা করা হয়েছে, কত মামলা করা হয়েছে। তারপরেও এই তরুণ নেতৃবৃন্দরা তখন দমে যায় নাই। দীর্ঘ 6 মাস পরে সারা বাংলাদেশের ছাত্র সমাজের উত্তাল আন্দোলনের পরিস্থিতিতে বাধ্য হয়ে বর্তমান প্রধানমন্ত্রী এবং তৎকালীন প্রধানমন্ত্রী তিনি মহান সংসদে বাধ্য হয়ে তিনি ঘোষণা দিয়েছিলেন আর কোটাই থাকবে না। আমরা বলতে চাই, আপনি দেশের সর্বোচ্চ দায়িত্বশীল জায়গা থেকে আবেগতাড়িত হয়ে কোন আবেগের জায়গা থেকে বা রাগ ক্ষোভের বশবর্তী হয়ে কোনো কথা বলতে পারেন না। এটি আপনার নেতৃত্বের গুণাবলীর প্রতি কিন্তু প্রশ্ন উঠে যায়। আজকে যখন আবারও হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে সেই কোটা ফিরিয়ে দেওয়ার জন্য পায়তারা করা হচ্ছে, আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারছি ছাত্র সমাজের কাছে সেই 18 সালে আপনারা প্রহসন করেছিলেন। আজকে আপনারা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ ঢাকা সহ সারা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদী ছাত্ররা তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য বৈষম্যমুক্ত একটি মেধাবী বাংলাদেশ গঠন করার জন্য আবার কিন্তু তারা গর্জে উঠেছে। আজকের এই সমাবেশ থেকে এটিয়ে বলতে চাই, আপনারা যদি ভেবে থাকেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আপনারা খেপিয়ে দিয়ে আপনারা আপনাদের মস্ততে থাকবেন, তাহলে শুনে রাখুন ওটা তো বাতিল হবেই। এবারের আন্দোলন এতটা শক্তিশালী আন্দোলন, এতটা প্রতিবাদী আন্দোলন, ঐক্যবদ্ধ আন্দোলন হবে, আপনাদের কিন্তু গতিও বাতিল হয়ে যেতে পারে। ধন্যবাদ সবাইকে।